নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিন্দুসার। অর্থাৎ আগের ক্লাসে আমরা মৌর্য বংশের ফাউন্ডার অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে আলোচনা করেছি। আমি আজকে সেখানে বলেছিলাম লাস্টে যে বিন্দুসারের জন্ম হয়ে দুর্ধরা গর্ভ থেকে কী করে তাকে কেটে বার করা হলো সেটা বলেছিলাম, কেনই বা বার করা হলো সেটাও আমি বিস্তীর্ণভাবে আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে। আজকে এটা মৌর্য সাম্রাজ্যের সেকেন্ড ক্লাস, অর্থাৎ এখানে আজকে আমি খুব একটা বড় ইতিহাস হবে না বিন্দুসারের, খুব স্বল্প একটা ইতিহাস হবে। 26 বছরের রাজত্ব তার, অর্থাৎ তিনি রাজত্বে সিংহাসনে বসেন 298 সালে এবং তার মৃত্যু ঘটে 272 সালে। তো তিনি টোটাল 26 বছর রাজত্ব করেছিলেন। এই 26 বছরের ঘটনাটা আমি বলবো আপনাদের কাছে আজকে, যে কী করে তিনি এই রাজত্বটা করেছিলেন বা তিনি কোন ধর্মাবলম্বী ছিলেন সেই ব্যাপারে একটা বিস্তীর্ণ ভিডিও বানাবার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন এবং যদি প্রয়োজন মনে হয় তাহলে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে তো আমি চেষ্টা করব নিজের তরফ থেকে যতটা ইনফরমেশান দেওয়া পসিবল সেটা দেওয়ার। আর আরেকটা কথা, যে নিজেকেই পড়তে হয়, নিজের থেকেই জানতে হয়। তো যেহেতু ইতিহাস আমাদের লিখিত, আমি প্রথমেই বলে দিই, যেহেতু আমাদের লিখিত ইতিহাস না, তাই অনেক ক্ষেত্রে অনেক ইনফরমেশান হয়তো মতান্তর থাকবে। কিছু কিছু মতান্তর আমি বলে দিব যে এই বিষয়ে মতান্তর আছে, কিন্তু পুরোপুরি একটা ভিডিওর উপর অন্ধের মতো বিশ্বাস না করে আপনারাও নিজেরাও বইটা পড়বেন বা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশান কালেক্ট করবেন বিন্দুসার সম্বন্ধে। এটাই রিকোয়েস্ট থাকবে যে একটা ভিডিওর উপরে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নিজেরাও ইনফরমেশান নেওয়ার চেষ্টা করবেন, আর আশা করি আপনারা সেটা করবেনও। তো যাই হোক, আমি আর কথা না বলে শুরু করছি ভিডিওটা। অলরেডি অনেকক্ষণ থেকে অনেক কিছুই বলে দিলাম। তো বিন্দুসারের জন্ম হয় হচ্ছে আপনার 320 খ্রিস্টপূর্বাব্দে। 320 খ্রিস্টপূর্বাব্দে বিন্দুসারের জন্ম হয়। বিন্দুসারের জন্ম কাহিনী, যেহেতু আমি বিন্দুসারটা পড়াচ্ছি এখন, তাই আরেকবার বলে দিচ্ছি যে বিন্দুসারের জন্ম কীভাবে হয়েছিল। যে একবার আপনারা সবাই জানেন যে দুর্ধরা অর্থাৎ বিন্দুসারের মা, চন্দ্রগুপ্ত মৌর্যের স্ত্রী এবং ধননন্দের মেয়ে, তিনটাই সম্পর্ক রিলেট করলাম। যে ধননন্দের মেয়ে, ধননন্দ কে ছিলেন একবার বলে দিই, যে ধননন্দ হচ্ছেন নন্দবংশের শেষ রাজা, যাকে হত্যা করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য, এবং তারপরে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেছিল। এবং পরবর্তীকালে যাতে চন্দ্রগুপ্তর প্রতি বিরূপ জনগণ যদি তার বিরূপ মনোভাব পোষণ করেন বা বিরূপ হয়ে পড়েন, সেক্ষেত্রে যাতে তারা যদি মনে করেন যে নন্দবংশের কেউ থাকলে বেটার হতো, বা নন্দবংশের, আমাদের প্রত্যেকেরই তো নিজেদের বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট থাকি না, কারণ যে যখন কেউ 5 থেকে 10 পর্যন্ত পড়ে তখন তার কাছে সেই পার্টটা থাকে বোরিং। যে 11-12 এলো না, 5 থেকে 10ই ভালো ছিল। তারপরে হয়তো কেউ কলেজে এলো বলবে না 11-12 থেকে ঢের বেটার ছিল। কেউ ইউনিভার্সিটিতে এলে মনে হবে না কলেজই বেটার ছিল। এটা অনেক ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও ঘটে, আমরা কেউই তার ব্যতিক্রম না। তো ঠিক সেই রকম একইভাবেই যে বিন্দুসারের ঘটনা, যে বিন্দুসারে আমি যখন বলবো, তো তার আগে আমি বলে দিই যে চন্দ্রগুপ্ত মৌর্য জানেন যে মঙ্গলিক তত্ত্ব, বিভিন্ন জনকে বিভিন্ন রকম আশ্বাস দিয়ে সিংহাসনে বসেছিল। আশ্বাস বিভিন্ন জনকে যে আমি এটা করে দেবো, বাট যতই আমরা আশ্বাস দিই, সব আশ্বাস সবসময় পূরণ করা সম্ভব হয় না। কিছুটা পরিস্থিতির চাপে বা কিছুটা নিজেদের কারণেও সব আশ্বাস সবসময় পূরণ করা সম্ভব হয় না। আর যে মানুষের মুখসুইমও ঘটে। আর তার থেকেও বড় কথা হলো যে আমি বললাম এটা জিনিস করব, তো সবসময় যে ওটা হবে ওটা কোনো মানে নেই। যদি সেটা সুইটেবল কন্ডিশন না থাকে, সুইটেবল এনভায়রনমেন্ট না থাকে, যদি আমার সেই সিচুয়েশানটা ক্রিয়েট যেটা হয়েছে, সেই সিচুয়েশানটা যদি আমার ফেভারে না থাকে, তাহলে আমি সেটা করতে পারবো না। ঠিক আছে, এটাই বাস্তব কথা। বাট আশ্বাসন মানুষ খুব সহজেই দিয়ে দেয়, যে আমি আশ্বাসন দিচ্ছি যে, বা আমি এটা কথা দিচ্ছি বা ভরসা দিচ্ছি যে আমি এটা করবই, কিন্তু অনেক ক্ষেত্রে ফেলিওর হয়ে যায়। কারণ যে মানুষ নিজের যতটা ক্ষমতা বা যতটা সামর্থ্য তার এগিয়ে গিয়ে তার অনেক বেশি কিছু বাড়িয়ে বাড়িয়ে বলে দেয় ইমোশনের বসে বা বিভিন্ন বসে। তো যাই হোক, এটা পরের কথা। তো এইরকম চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসন লাভ ওর টার্গেট ছিল। তো এই সময় মাঙ্গলিক তত্ত্বের উপর ভিত্তি করে বিভিন্ন জনকে বিভিন্ন রকম কথা দিয়ে রেখেছিল, আমি এটা করে দিব, হ্যানা করে দিব, ত্যানা করে দিব। ঠিক আছে, যেটা সম্পূর্ণটা রাখা পসিবল ছিল না চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে, পক্ষে। হয়তো সম্ভবও হয়নি, কারো পক্ষেই সম্ভব হয় না। এটা চন্দ্রগুপ্ত মৌর্যেরও কোনো দোষ নেই, কারো পক্ষেই সম্ভব হয় না সমস্ত কথা রাখার।
তো চন্দ্রগুপ্ত মৌর্য তো আকাশ থেকে পড়া কোনো জীব না, মানুষই, তো তার পক্ষেও সম্ভব হতো না। তো যদি বাই চান্স সম্ভব না হয় আর প্রজারা যদি বিরুদ্ধে চলে যায়, সেই কারণে একটা দাবার চাল হিসাবে সেই সময়কার বিখ্যাত কূটনীতিবিদ যার নাম হচ্ছে চাণক্য বা বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য, ঠিক আছে, তিনি একটা দাবার চাল খেলে রেখেছিলেন, যেটা হচ্ছে দুর্ধরার পুত্র, যার মধ্যেও ছিল নন্দবংশের রক্ত। যদি চন্দ্রগুপ্ত মৌর্য যদি পছন্দ না করে, তো সেক্ষেত্রে চন্দ্রগুপ্ত মৌর্যকে করে সেই জায়গায় যাতে দুর্ধরার পুত্রকে বসানো যায়, এই একটা প্ল্যানিং তার মধ্যে ছিল। তো যাই হোক, আরও হয়তো অন্য কোনো প্ল্যানিং ছিল মেবি, তো বা হয়তো কোনো চর যদি থাকে, যদি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে যায়, তো সেই চরটা ডাইরেক্টলি কোনো ক্ষতি করতে পারবে না চন্দ্রগুপ্ত মৌর্যের, এরকম একটা চুক্তি মেবি ছিল। সেটা ওরাই জানে, মানে চাণক্যই জানে। তবে ইতিহাস যেহেতু আমাদের বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে থাকে, তাই ক্লিয়ারলি ওইভাবে বলা যায় না, মতান্তর থাকে, বিভিন্ন রকম মতান্তর থাকে। তো তারপরে আরেকটা নেক্সট হচ্ছে কি যে চন্দ্রগুপ্ত মৌর্য যাই হোক গেল। এবার চন্দ্রগুপ্ত মৌর্য যখন দুর্ধরা কিছুদিন পর বিয়ের পর সন্তান সম্ভবা হয়ে পড়েছিল, সেই সময় চন্দ্রগুপ্ত মৌর্য বাড়া খাবার, মানে চন্দ্রগুপ্ত মৌর্যর জন্য বাড়া খাবার যেটা, সেটা খেয়ে ফেলে কে দুর্ধরা। তার ফলে তার যন্ত্রণা শুরু হয়, কারণ যে রেজিস্ট্যান্স তৈরি করার জন্য, মানে শক্তিশালী বাধা তৈরি করার জন্য তার খাবারে অল্প অল্প করে বিষ মিশাতো। আমি আগের ভিডিওতেও বলেছি কে, যে না তোমার কে, চাণক্য, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার অফ চন্দ্রগুপ্ত মৌর্য অর মৌর্য ডাইনেস্ট্রি, সেই সময়কার চাণক্য। তো সে যাই হোক, সেই অবস্থায় খেয়ে যখন দেখছে দুর্ধরাকে বাঁচানোই যাবে না, তো সন্তানটা তো ইম্পর্টেন্ট চন্দ্রগুপ্তর জন্য, সেফটির জন্য, মৌর্য সাম্রাজ্যের সেফটির জন্য। তো সেই সময় আমি বলেছিলাম যে তার পেট কেটে সন্তানটাকে বের করা হয়, এবং সেই যতক্ষণে সেটা করা হয়, তারপর দুর্ধরা মারা গেছিলো যদিও, তো যতক্ষণে সেটা করা হয় এক বিন্দু বিষ কিন্তু তার মস্তিষ্কে প্রবেশ করে গেছিলো অলরেডি। যেহেতু এক বিন্দু বিষ তার মস্তিষ্কে প্রবেশ করে গেছিলো, তাই জন্য তার নাম দেওয়া হয় বিন্দুসার। অ্যাকচুয়ালি যদি বলা যায়, তাই এইখান থেকে তার নাম কি হয়েছিল, এখান থেকে তার নাম হয়ে গেছিলো কি, তার নাম হয়ে গেছিলো এটা বিন্দুসার, মানে এক বিন্দু অসার প্রবেশ করেছে এমন। আর এর যদি আমি বলি যে এর প্রথম নাম কি ছিল, তো এর প্রথম নাম ছিল হচ্ছে বা সিংহসেন। সিংহসেন, সিংহসেন, সিংহসেন নামেও কিন্তু ডাকা হতো কাকে না, বিন্দুসারকে সিংহসেন নামেও ডাকা হতো। এর প্রথম নাম ছিল সিংহসেন। জন্ম হচ্ছে 320 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। এবার আস্তে আস্তে কি হলো, বিন্দুসার বড় হতে শুরু করলো। সেই সময় একজন মন্ত্রিসভায় আসেন বিন্দুসারের, মানে চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রিসভায় আসেন। সেই সময় প্রাইম মিনিস্টার কে ছিল, চাণক্য ছিল। কিন্তু এরপরে একজনের এন্ট্রি হয় যার নাম হচ্ছে রাধাগুপ্ত। রাধাগুপ্ত, রাধাগুপ্ত নামে একজন কূটনীতিবিদ, ভদ্রলোক বা রাজনীতিবিদ যাই বলো, রাধাগুপ্ত নামে একজন কূটনীতিবিদ বা রাজনীতিবিদ কার ইসে আসেন না, বিন্দুসারের ইসে আসেন, মানে বিন্দুসার মানে বলতে কি সেই সময় চন্দ্রগুপ্ত মৌর্য তার শাসনকালে আসেন। চাণক্য কিন্তু প্রথম দিকে কিন্তু বিন্দুসারকে সার্ভ করেছিল অ্যাজ এ প্রাইম মিনিস্টার, বাট রাধাগুপ্ত দেখো ক্ষমতার লড়াই তো সব জায়গাতেই থাকে, শুধু আজকেই আছে, আগে ছিল না তা না, আগেও ছিল। রাজা যে থাকবে সে চাইবে সাম্রাজ্য বিস্তার করতে, সাম্রাজ্য লাভ করতে, যে মন্ত্রী থাকবে সে চাইবে প্রধানমন্ত্রী হতে, ঠিক আছে। এগুলো নর্মাল ব্যাপার, এগুলো প্রতি ক্ষেত্রেই ছিল, এক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না। তো যাই হোক, এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। তো রাধাগুপ্ত এসেছিল, এবং রাধাগুপ্ত যখন জানতে পারে যে এর মায়ের মৃত্যু, বিন্দুসার অর্থাৎ সিংহসেনের মায়ের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে তোমার চাণক্যর ভুল তো অ্যাকচুয়ালি না, চাণক্য চেয়েছিল অন্য কাজ, চাণক্য তো আর জানতো না, খেয়ে নিবে, যাই হোক নিয়তির পরিহাস। তো সেই কারণে যখন জানতে পারলো চাণক্য তো না, বিন্দুসার যখন জানতে পারলো, যে রাধাগুপ্ত জানতে পারলো যে এই ব্যাপার, সে তার বিন্দুসারকে বলে, বারে বারে পিন করতে থাকে যে এই চাণক্য বিষ মিশিয়েছিল তোমার বাবার খাবারে, তাই সেটা খেয়ে তোমার মা মারা গেছে। তো অন্য ডাইরেক্টলি না হলেও সে তো তোমার মায়ের হত্যাকারী, তুমি যে আজকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত হলে সেটার জন্য দায়ী হচ্ছে এই চাণক্য পণ্ডিত, এই টাইপের একটা কথা। তো আস্তে আস্তে রাধাগুপ্তর প্রতি তার সহানুভূতি বাড়তে থাকে, কার, বিন্দুসারের, এবং চাণক্য থেকে সে আস্তে আস্তে দূরে সরতে শুরু করে, অর্থাৎ চাণক্যের প্রতি তার মানে আস্তে আস্তে ঘৃণা জন্মাতে শুরু করে। একসময় সে চাণক্যকে তার প্রাইম মিনিস্টারের পোস্ট থেকে বাতিল করে সেখানে রাধাগুপ্তকে বসাই, ঠিক আছে। রাধাগুপ্ত প্রাইম মিনিস্টার হয় কিছুদিন। চাণক্য ছিল বিন্দুসারের শাসনকালের প্রথম দিকে, অর্থাৎ 298 BC-তে
298 BC অর্থাৎ 298 খ্রিস্টপূর্বাব্দে কি এই বিন্দুসার বসে কোথায়? এই বিন্দুসার বসে সিংহাসনে। 298 খ্রিস্টপূর্বাব্দে বিন্দুসার সিংহাসনে বসে। এর কিছুদিন পর্যন্ত কিন্তু একে সার্ভ করেছিল হচ্ছে তো কিছুদিন সার্ভ করে কৌটিল্য বা চাণক্য। তারপরে এর প্রধানমন্ত্রী হয়ে যায়, অর্থাৎ বিন্দুসারের প্রধানমন্ত্রী হয়ে যায় কে না, বিন্দুসারের প্রধানমন্ত্রী হয়ে যায় হচ্ছে রাধাগুপ্ত। ঠিক আছে, বিন্দুসার সিংহাসনে বসেছিল কত থেকে কত খ্রিস্টাব্দ? 298 থেকে 272 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 298 খ্রিস্টাব্দে মাত্র 22 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন। ঠিক আছে, এই সময় সিংহাসনে বসার পর ঠিক আছে তার আলাপ হয় একজনের সাথে, যার নাম হচ্ছে ধর্মা, অর্থাৎ পরে নাম ধর্মা ছিল, আগে ছিল তোমার নাম হচ্ছে সুব্রদাঙ্গি। সুব্রদাঙ্গির সঙ্গে তার দেখা হয়, অর্থাৎ এই সুব্রদাঙ্গি হবে পরবর্তীকালে আমাদের যে মৌর্য সাম্রাজ্য তার প্রধান বা শ্রেষ্ঠ রাজা, যে প্রধান রাজা তো না, শ্রেষ্ঠ রাজা অশোকের মা সুভদ্রাঙ্গী। তো এই সুভদ্রাঙ্গীর সঙ্গে দেখা হয় বিন্দুসারের এই সময়কালের মধ্যেই। এর পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম অনুযায়ী তার নাম হবে ধর্মা। তো ধর্মা বা সুভদ্রাঙ্গীর সঙ্গে দেখা হয়, সুভদ্রাঙ্গীর সঙ্গে। তো আমি লিখে দিচ্ছি স্পেলিংটা যাতে ভুল না হয়। ঠিক আছে, আমি স্পেলিং লিখে দিচ্ছি। নাম হচ্ছে সুভদ্রাঙ্গী বা ধর্মা, বৌদ্ধ ধর্ম অনুযায়ী এর নাম হচ্ছে ধর্মা। এই ধর্মা বা সুব্রতাঙ্গীর সঙ্গে দেখা হয় কার না, বিন্দুসারের। এবং তারপরে দেখা হওয়ার পরে নর্মালি যা হয় সব রাজাদের, বেশিরভাগ রাজাদের ক্ষেত্রেই যা হয়েছিল সেটাই হয়, মানে প্রেম জন্ম নেয় ভিতর হতে। তো তারপরে যাই হোক বিয়েও হয় সুব্রতাঙ্গীর সঙ্গে বিন্দুসারের, কিন্তু কিছু টানাপোড়েন চলাকালে মানে এখানে নিয়ে ইতিহাস পুরো ঘেটে আছে। বিভিন্ন জন বিভিন্ন রকম মত দেন, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম মত লেখা আছে, বিভিন্ন টিচার্সরা বিভিন্ন রকম মত দেন। কেউ কেউ বলেন যে সুব্রতাঙ্গী ছিল সেই সময় বর্ণ বৈষম্য প্রথা খুব চরমে ছিল, মানে আমাদের যে বর্ণ বৈষম্য ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, সেটা বর্ণ বৈষম্যটা চরমে ছিল, তাই কারণে বলেছিল যে এটা বিন্দুসার নাকি তার ছোটোবেলার ভুল মনে করেছিল সিংহাসনে বসার পর। তো সেই কারণে নাকি সুভদ্রাঙ্গীকে পাত্তা দিত না, ধর্মাকে পাত্তা দিত না। আবার কেউ কেউ বলে না ধর্মা কালো ছিল তাই পাত্তা দিত না। ঠিক আছে, আবার কোনো টিচাররা বলেন বা বিভিন্ন বইয়ে লেখা আছে যে না, কিছু প্রবলেম সৃষ্টি হয়েছিল বা সন্দেহজনক কিছু সৃষ্টি হয়েছিল তার জন্য পাত্তা দিত না। তো এটা নিয়ে পুরো ইতিহাস ঘেটে আছে, মানে কোথাও সঠিক তথ্য খুব একটা জানা যায় না যে কি হয়েছিল। তো সবাই নিজেদের মতো করে ব্যাখ্যা করেন, সবাই নিজেদের মতো। আমি যে কোনো একটা ধরে নাও তোমাদের যেটা মনে হয় সুবিধার্থে। অ্যাকচুয়ালি এরকম কোশ্চেন আসে না যে ওদের মধ্যে কি ঝামেলা হয়েছিল, এই ধরনের কোশ্চেন তো আসে না। কোশ্চেন খুব জোর আসতে পারে যে নাম কি ছিল। তো অশোকের মায়ের নাম ছিল সুভদ্রাঙ্গী বা ধর্মা। আর প্রথমে বিন্দুসারের খুব প্রিয় ছিল, কিন্তু পরে নাকি এটাও শোনা যায় যে না, পরে বিন্দুসার তার প্রতি বিমুখ হয়ে গেছিল, ওই বিভিন্ন রকম কারণ। কেউ কেউ বলে যে না শূদ্র ছিল তাই হয়েছিল, আবার কেউ কেউ বলে না এটা ব্যাপার না, কিছু ঘটনাবলীর জন্য হয়েছিল। তো যাই হোক বিভিন্ন রকম ছক টক মিলিয়ে তো ইতিহাস, আমাদের ইতিহাস তো লিখিত ইতিহাস না, মুদ্রা বিভিন্ন জিনিসের উপর বেস করে যেহেতু আমাদের ইতিহাস, তাই এটা পুরো ঘেটে আছে এখানে ইতিহাস। ঠিক আছে, মানে পুরো ঘেটে হয়ে আছে ইতিহাসে। তো তোমরা যে কোনো একটা নিয়ে নাও। তো সুভদ্রাঙ্গীর গর্ভেই পরবর্তীকালে বিখ্যাত সম্রাট অশোক দ্য গ্রেট, যিনি পুরো ভারত জুড়ে কলিঙ্গ যুদ্ধ যার ফেমাস, ঠিক আছে, তার জন্ম হবে, যিনি পুরো ভারত জুড়ে রাজত্ব করবেন। ঠিক আছে, সম্রাট অশোক। ঠিক আছে, আর যখন অশোক পড়াবো আমি আরও ডিটেলসলি বলবো যে তিনি হিনজান যে বৌদ্ধ ধর্ম তারই ছিলেন। মহাযানের কে ছিলেন? মহাযানের ছিলেন কনিষ্ক, সম্রাট কনিষ্ক। আর সম্রাট অশোক ছিলেন হিনজান বৌদ্ধ ধর্ম। এটা বৌদ্ধ ধর্ম পড়াবার সময় বলবো, যেহেতু একবার অশোকের কনসেপ্টটা এলো তাই আমি বলে দিলাম যে অশোকের কনসেপ্টে এই ঘটনাগুলিগুলো ছিল, তাই একবার আমি জানিয়ে দিলাম। এই অশোকের মায়ের নাম ছিল সুভদ্রাঙ্গী বা ধর্মা। এনার আরেকজন ছিলেন রাজমণি, কি বলে, রানী ছিলেন। রানীর নাম হচ্ছে তোমার, একটা তো হলো চারুমিত্র। একটা সুভদ্রাঙ্গী, আরেকজন ছিলেন চারুমিত্র, নামগুলো মনে রাখবে। আরেকজন ছিলেন চারুমিত্র। এবার কেউ কেউ বলে যে সুশীল, যার সঙ্গে, অর্থাৎ সুশীল হচ্ছে বিন্দুসারের বড় ছেলে সুশীল।
তার সঙ্গে নাকি তারই মা ছিল নাকি চারুমিত্র। এটা নিয়েও ইতিহাসে বিভিন্ন রকম সংশয় আছে, সঠিক তথ্য খুব একটা পাওয়া যায় না, বাট কিছু বই আমি দেখলাম যে চারুমিত্রকে বলা হয় নাকি সুশীলের মা, যদিও এটা নিয়েও বিতর্ক আছে বিভিন্ন রকম। কিন্তু শুভদাঙ্গীর অশোকের মা, এটা কনফার্ম। কিন্তু এদের মধ্যে রিলেশনের অবনতি কেন ঘটেছিল সেটা নিয়ে একটা জোট পাকিয়ে আছে ইতিহাস। আর চারুমিত্রকে অনেকজন বলেন না সুশীলের মা ছিল না, অনেকজন বলেন না সুশীলেরই মা ছিল চারুমিত্র, যে ছিল বিন্দুসারের খুব প্রিয় একজন পত্নী, ঠিক আছে, মানে মহারানী। তো অনেক ব্যাপার আছে। তো যাই হোক, এবার বিন্দুসার আস্তে আস্তে একটা উপাধি লাভ করেন। বিন্দুসারের উপাধি ছিল কি? বিন্দুসারের উপাধি ছিল অমিত্র ঘাত উপাধি। অমিত্র ঘাত উপাধিতে তিনি ভূষিত করেন। যদিও এর একটা অমিত্র ঘাত উপাধি মানে কি, যে অমিত্র ঘাত উপাধি ছিল বিন্দুসারের উপাধি ছিল অমিত্র ঘাত। অমিত্র ঘাত, অমিত্র ঘাত উপাধি ছিল অমিত্র ঘাত, ঠিক আছে। এবার এটা নিয়ে একটা গল্প আছে যে গ্রিক লেখকরা তাকে অমিত্র খাসেস বলে অভিহিত করেন, ঠিক আছে, অমিত্র খাসেস, ঠিক আছে। অমিত্র খাসের অর্থ হলো অমিত্র ঘাত, যার অর্থ হচ্ছে কি, যার অর্থ হচ্ছে অমিত্র ঘাত, যার অর্থ হচ্ছে শত্রু নিধনকারী বা শত্রু বিনাশকারী। তো কি গ্রিক লেখকরা একে কি বলেছিল? অমিত্র খাসেস। সেই অমিত্র খাসেস থেকে এসছে কি অমিত্র ঘাত, যার অর্থ হচ্ছে অমিত্র ঘাত। অমিত্র ঘাত মানে হচ্ছে শত্রু নিধনকারী বা শত্রু বিনাশকারী হিসাবে। সেখান থেকেই তার উপাধি হয়েছিল কি, তার উপাধি হয়েছিল অমিত্র ঘাত উপাধি তিনি পেয়েছিলেন। তো যাই হোক, তার আধ্যাত্মিক শিক্ষক ছিলেন, অনেকজন বলে যে কিঙ্গল মুস্তু বলে একজন ভদ্রলোক, তার আধ্যাত্মিক শিক্ষক বা আধ্যাত্মিক গুরু ছিলেন কিঙ্গল মুস্তু বলে। কেউ কেউ বস্তু বলে, কিঙ্গল বস্তু, কেউ কেউ কিঙ্গল মস্তু বলে, সম্ভবত কিঙ্গল বস্তু বলে একজন আধ্যাত্মিক গুরু ছিলেন তার, যিনি তাকে আধ্যাত্মিকতা করতেন। আর তিনি, তার যদি ধর্মমত সম্বন্ধে বলা যায় বিন্দুসারের, তো বিন্দুসার ছিলেন হচ্ছে আজীবিক সম্প্রদায়ের প্রতি আসক্ত। আজীবিক সম্প্রদায়, আজীবত ধর্ম যেটা, আজীবত ধর্ম যেটা, সেই আজীবত ধর্ম যেটা, যে আজীবিক সম্প্রদায়ের যে আজীবত ধর্ম, সেই আজীবত ধর্মের প্রতি তিনি আকৃষ্ট ছিলেন। পরে যখন আমি বলবো অশোক পড়াবো, তখন দেখাবো যে দেবী বলে একজনের সাথে অশোকের যখন বিয়ে হবে, যিনি একজন বুদ্ধিস্ট ফ্যামিলি থেকে বিলং করে, দেবী নার্স ছিল যখন, ওটা একটা বড় গল্প আছে, তখন আমি বলবো অশোক পড়াবার সময়। এখন শুধু এইটুকু বলি যে ইনি আজীবত ধর্ম অবলম্বী ছিলেন, আজীবিক সম্প্রদায়ের যে ধর্মটা, তখন আমি ডিটেলসলি আরও বলবো। তো এবার ইনি শাসনভার টোটালি কত বছর শাসন করেছিলেন? 298 সালে তিনি সিংহাসনে আরোহণ করেন, অর্থাৎ সিংহাসনে বসেন কে? বিন্দুসার। 298 সালে তিনি কি করেন? 298 সালে তিনি সিংহাসনে বসেন 22 বছর বয়সে, এবং তিনি 298 থেকে 272 পর্যন্ত মোট 26 বছর তিনি কি করেছিলেন? রাজত্ব করেছিলেন। এবং 48 বছর বয়সে তার কি হয়? মৃত্যু হয়। 48 বছর বয়সে কি হয়? তার মৃত্যু হয়। অর্থাৎ 298 তিনি বসলেন, 298 থেকে শুরু করে কত বছর না 272 পর্যন্ত তিনি কিন্তু শাসনভার চালিয়েছিলেন, অর্থাৎ শাসন ক্ষমতায় ছিলেন। এবং তারপরে তার মৃত্যু হলে তার বড় ছেলে সুশীলের জন্য যদিও বরাদ্দ ছিল তার সিংহাসন, কেউ কেউ বলেন যে না, এটাতেও বিতর্ক আছে যে কেউ কেউ বলেন যে না, সুশীলের জন্য বরাদ্দ ছিল না, তিনি নাকি উত্তরাধিকার ঘোষণাই করেননি বিন্দুসার। আবার কেউ কেউ বলেন যে না, বিন্দুসার উত্তরাধিকার ঘোষণা করেছিলেন, তার পরবর্তীকালে সুশীলই পেত সেই দায়ভারটা, মানে দায়িত্বভারটা, কিন্তু অশোক আক্রমণ করে ছিনিয়ে নেয়। যদিও এটা আমি অশোক পড়াবার সময় এগুলো ডিটেলসই বলবো, জাস্ট একবার ছুঁয়ে আমি বেরিয়ে যাচ্ছি বিন্দুসার পড়াবার সময়, যেহেতু বোঝা যায় তাই আমি বলে দিচ্ছি মোটামুটিভাবে। আর তারপরে আরেকটা যেটা কথা, যে বিন্দুসার নিয়ে একটা গল্প, যে বিন্দুসারের সময় যেরকম আমরা জানি যে মেগাস্থিনিস কার সময় এসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলেন কে? মেগাস্থিনিস। সেই বিন্দুসারের সময়ে একজন গ্রিক পর্যটক এসেছিলেন যার নাম ডেইমাকাস। তো এটা নিয়ে একটা গল্প প্রচলিত আছে। অ্যামট্রিকাস বলে একজন শাসক ছিলেন সেই সময় গ্রিসের কিছু জিনিস খুব ফেমাস ছিল, যেরকম শুকনো খাবার, তারপরে আরও মিষ্টি জাতীয় কিছু খাবার, মিষ্টি মদ, এইসব কিছু প্রচলিত ছিল সেই সময় গ্রিসে। তো তিনি নাকি অ্যামট্রিকাসকে বলেন সেগুলো পাঠাবার কথা। তো অ্যামট্রিকাসের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো ছিল, তাই অ্যামট্রিকাস তাকে পাঠিয়েও ছিল সেই জিনিসগুলো। অ্যামট্রিকাসের সঙ্গে যেহেতু যথেষ্ট ভালো সম্পর্ক তিনি রেখে চলতেন সেই সময় গ্রিক শাসক তার সময়, তো সেই সময় অ্যামট্রিকাস একজন অ্যাম্বাসিডরকে পাঠান, মানে
দার্শনিক বলতে পারো বা তোমরা দূত বলতে পারো, ঠিক আছে, গ্রিক দূত হিসাবে একজন এসেছিলেন, যেটা চন্দ্রগুপ্তের সময় মেগাস্থেনিস যেমন এসেছিলেন, এনার সময় একজন এসেছিলেন যার নাম ছিল হচ্ছে গিয়ে তোমার ডেইমাকাস। তো ডেইমাকাস, এখান থেকে কোশ্চেন আছে যে ডেইমাকাস কার সময় এসেছিল। ডেইমাকাস কিন্তু বিন্দুসারের সময় এসেছিল, যিনি ছিলেন কে মৌর্য বংশের দ্বিতীয় সম্রাট বা দ্বিতীয় রাজা, শক্তিশালী রাজা বিন্দুসার, তার সময় এসেছিল। আর আমি আগেও বলেছি যে বিন্দুসারের যেহেতু 48 বছর বয়সে মৃত্যুর কারণ হচ্ছে তার শরীর অসুস্থ থাকতো, কারণ যে ওই যে তার বিষ একটু প্রবেশ করে গেছিলো শরীরের মাধ্যমে, তো তারপর থেকেই তার অ্যাটাচ হসপিটাল ছিল, সে অসুস্থই থাকতো, বেশিরভাগ সময় সে অসুস্থই থাকতো। তো তার শরীর কোনোদিনও খুব একটা ভালো যায়নি, তাই মাত্র 48 বছর বয়সে তিনি মারা যান বিন্দুসার। এবং বিন্দুসার মারা যাওয়ার পর যখন সুশীল সিংহাসনে বসেন, তো সেই সময় আমরা দেখব যে সুশীল একটা গুপ্ত হত্যার জন্য পাঠান, মানে এই গুপ্ত হত্যা বলতে অশোককে গুপ্ত হত্যা করার জন্য পাঠান, এবং সেখানে গিয়ে অশোককে না মেরে তার মা ধর্মাকে মেরে দেয়, বা এই শুভদ্রাঙ্গীকে মেরে দেয়, সুভদ্রাঙ্গীকে। তো এই নিয়ে অশোক বিশাল সেনাবাহিনী নিয়ে অ্যাটাক করেন, এই ধরনের একটা ঘটনা আছে, যাই হোক ওটা আমি বলেছি। তো এটাই ছিল বিন্দুসারের হিস্ট্রি। এবার বিন্দুসার সম্বন্ধে যেগুলো টাইপের কোশ্চেন আসে, তো সেগুলো টাইপের কিছু কোশ্চেন আমি বলে দিচ্ছি, মানে যেগুলো আসতে পারে আর কি, আসে তো বলা ভুল, আসতে পারে। তো বিন্দুসারের জন্ম হচ্ছে 320 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। এর প্রথম নাম ছিল সিংহসেন। একে বিন্দুসার বলা হতো কেন? কারণ যে গর্ভাবস্থায়, যখন বিন্দুসারের মা গর্ভাবস্থায় ছিল, তখন তার মধ্যে এক বিন্দু অসার বা বিষ প্রবেশ করেছিল, তাই থেকে এর নাম ছিল বিন্দুসার, ঠিক আছে। এনার আধ্যাত্মিক শিক্ষক ছিলেন কিঙ্গলমস্তু, ঠিক আছে। এনার সিংহাসন আরোহণ হচ্ছে কত? 298 মাত্র 22 বছর বয়সে ইনি সিংহাসনে আরোহণ করেন, এবং ইনি সিংহাসন থেকে করেন কবে? 272 সালে ইনি সিংহাসন থেকে অবসর নেন, এবং 272 সালে এনার মৃত্যু হয় 48 বছর বয়সে। তিনি টোটাল 26 বছর শাসন করেছিলেন মৌর্য সাম্রাজ্যে। এনার উপাধি ছিল অমিত্রঘাত কেন বললাম আমি, এটা ডিটেলস নিয়ে আমি বললাম অমিত্রঘাত কেন, ঠিক আছে। এনার দুজন রানীরও নাম বললাম, চারুমিত্র আর সুভদ্রাঙ্গীর গর্ভেই বিশ্ববিখ্যাত পুত্র অশোকের জন্ম হবে। আর মতান্তরে চারুমিত্র ছিল তার খুব প্রিয় একজন রানী, যার গর্ভের জাত সন্তান সুশীল, এরকম বলা হয়, ঠিক আছে। তার সময় যে কে এসেছিল, তো এটা যেটা বললাম যে তার সময় একজন গ্রিক দার্শনিক আছেন যার নাম হচ্ছেন ডেইমাকাস, ঠিক আছে। তার বাবার নাম তো চন্দ্রগুপ্ত মৌর্য, মায়ের নাম হচ্ছে দুর্ধরা, বহুবার বলেছি, ঠিক আছে। গ্রিক লেখকরা তাকে কি বলে উপাধি দিয়েছিল? কি অমিত্র খাসেস বলে অভিহিত করেন গ্রিক লেখকরা, যার অর্থ হচ্ছে শত্রু নিধনকারী। আর ইনি আজীবৎ ধর্ম অবলম্বী ছিলেন, বা আজীবিক সম্প্রদায়ের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। তো এটাই হলো আজকের ক্লাস, ধন্যবাদ।